প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীদের একটা লক্ষণ খুব কমন, সেটা হচ্ছে এই: তারা নিজেরা যদি জানেও যে সেই রাজনৈতিক দল কোনো একটি ভুল কাজ করেছে বা তার কোনো নেতা বা নেত্রী কোনো একটা বাজে কাজ করেছে, তৎসত্ত্বেও সেই রাজনৈতিক দলটিকে সমর্থন করতে হবে, শুধুমাত্র অন্ধের মতো সমর্থন করতে হবে এই কারণে, অথবা কোনো স্বার্থের কারণে, অথবা সেই রাজনৈতিক দলে কে কত বেশি সেই রাজনৈতিক দলের বেশি ভক্ত সেটা দেখানোর কারণে সেই ভুলটাকেই সাপোর্ট করে যেতে হবে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। না, এখানে এই মানুষের ভাষার প্ল্যাটফর্মে যেটা ঠিক সেই ঠিকটা, যেটা বেঠিক সেই বেঠিকটা, দুটোকে নিয়েই আলোচনা করা হবে। আজকে প্রসঙ্গ হচ্ছে যে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে হয়ে রয়েছে, যেখানে এবার অল্প অল্প করে উঠে আসতে শুরু করেছে বিভিন্ন বিরোধী দল এবং শাসক দল তাদের নেতা নেত্রীদের মুখে, যে আর 6 থেকে 8 মাস বাকি আগামী বিধানসভা নির্বাচনের। আগে এই মুহূর্তের যে ক্রিকেট খেলাটা আপনারা দেখছেন, যারা একটু প্রবীণ তারা জানেন, আর যারা একটু নবীন সবে সবে এই শুধুমাত্র এই আইপিএলগুলোকেই বেশি আঁকড়ে ধরে খেলাটা দেখেন, তাদের কথাটা পরে বলছি। কিন্তু যারা একটু প্রবীণ তারা এটা জানেন যে কয়েকটি বিশেষ দৃশ্য আপনারা ভেবে দেখুন, মনে পড়ে যাবে। পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার হয়তো খেলা হচ্ছে, একটার পর একটা বল করছে, মানে জেতা ম্যাচ ইন্ডিয়ার, শারজাতে হয়তো খেলা হচ্ছে, এটা খুব দেখা যেত তখন। গ্যালারিতে দাউদ ইব্রাহিম বসে আছে, সে ছবিও দেখা যেত। ইমরান খান ওদিকের ক্যাপ্টেন, এদিকের ক্যাপ্টেন আজহারউদ্দিন, ইন্ডিয়ার ক্যাপ্টেন আজহারউদ্দিন। তো জেতা ম্যাচ, পাকিস্তান বল করছে, কিন্তু নয়ন মঙ্গিয়া একের পর এক বল ছেড়ে দিচ্ছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল এই বল ছাড়তে ছাড়তে, নয়ন মঙ্গিয়া, মনোজ প্রভাকর, এই সমস্ত নাম করা সব রত্ন, যে মানুষ বুঝতে পারতো না তখনও সেই ওয়ার্ড, সেই শব্দটা তখনও মানুষের মানে বোধগম্যের মধ্যে আসেনি যে এরকম ব্যাপার স্যাপার হতে পারে। এবং সব শেষ পর্যন্ত কি হলো, ইন্ডিয়া হয়তো ম্যাচটা হেরে গেল। হান্সি ক্রোনিয়া, সাউথ আফ্রিকার ক্যাপ্টেন, তার কনফেশনের পূর্বোত্তর যুগে এই ব্যাপারগুলো মানুষ বুঝতে পারত না। পরবর্তীতে বিভৎস কাণ্ড, কি কাণ্ড? তার নাম হচ্ছে গট আপ বেটিং। এবার বলবেন ও তো অন্য জায়গাতেও হতো। হ্যাঁ, হতো। আমাদের এই কলকাতা ফুটবল লিগের একটা স্বর্ণ যুগ ছিল। এখন তো কলকাতা ফুটবল লিগটাই মানে শুনতে পাই না, কোথায় কি হয়ে গেছে জানি না। কিন্তু সেটা মানুষের, বাঙালির আত্মার একদম ভিতরে ছিল। স্কুল থেকে ফিরে এসে বা ছুটির দিনে রেডিও খুলে বসাটা একদম কুচো বাচ্চা থেকে বয়স্কদের মধ্যে একটা নেশা ছিল। সেটা মোহনবাগান কুমোরটুলির ম্যাচ হোক অথবা ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ হোক, যেটাই হোক না কেন। কিন্তু অনেক সময় এটা দেখা যেত যে লিগের টাইটেল পাওয়ার ক্ষেত্রে এমন এমন পরিস্থিতি অনেক সময় হয়ে যেত যে যদি ছোট দলকে বড় দল ড্র করে ফেলে তাহলে অন্য বড় দল হয়তো টাইটেল পেয়ে যাবে, কিন্তু ছোট দলকে যদি বড় দল হারিয়ে ফেলে এক গোলে হারালে চলবে না, 2 গোলে হারালে এ টাইটেল পাবে, ইত্যাদি ইত্যাদি। এই যে কম্বিনেশন বা পারমুটেশনগুলো হয় খেলার জগতে,
অনেক ক্ষেত্রে দেখা যেত মা ছোট দলটা সত্যি সত্যিই 2 গোলে হেরে গেল এবং টাইটেলটা সে পেয়ে যেত। এটাকে তৎকালীন ভাষায় বলা হতো গট আপ ম্যাচ, এবং সেটা মানে মোটামুটি এক্সপেক্টেড থাকতো যে ওটা হয়তো গট আপ করে নিতে পারে। তার জন্যে কোচ থেকে শুরু করে কর্মকর্তা সকলে সতর্ক থাকতেন এবং কখনো থাকতেন না। এতটা বড় ভূমিকা কেন করলাম, যে এইখানে ওই যে ম্যাচ ইচ্ছা করে হেরে যাওয়া, এই জায়গাটাকে পয়েন্ট আউট করতে চাইছি। একটি নির্বাচনে হেরে যাওয়ার জন্যে যা যা কিছু করার দরকার, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই মুহূর্তে যদি ধরি, তাহলে তাই কিছু এতদিন ধরে তারা করে চলেছেন। দাবাতে একটা ব্যাপার আছে, প্রথমে তো চাল দেওয়া দেওয়ি চলে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক গুটির অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও একটা ছোট্ট চালে, একটা বোর্ডের চালেও অনেক সময় ম্যাচের ডিসিশন হয়ে যায়। এই একটা ছোট্ট বোর্ডের চালে কিন্তু ম্যাচের ডিসিশন হয়ে গেছিল। অত কিছু কাণ্ড হওয়া সত্ত্বেও, সিঙ্গুর, নন্দীগ্রাম ইত্যাদি ইত্যাদি হওয়া সত্ত্বেও কিন্তু ম্যাচটা প্রায় ড্রয়ের জায়গায় ছিল। মাঝখানে হয়ে গেল রিজওয়ানুর কাণ্ড। এই ব্যাপারগুলো পরপর ঘটেছিল এবং একটা আগুন নিবদে না নিবদে আর একটা আগুন জ্বলছিল এবং তাতে ঘৃতাহুতি পড়ছিল সেটাই, এবং সেই সম্মিলিত আগুনটা কিন্তু তেজটা অনেকটা বেশি হয়ে গেছিল। তখনকার বাম নেতা এবং মন্ত্রী গৌতম দেব সেই সময়ে প্রায় অলিখিতভাবে দলের হাল ধরে তার উজ্জীবিত একের পর এক ভাষণে, এর আগের শোতেও বলেছি, যে এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল যে যাকে বলে লেমডাক গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট চলে যাবে এরকম মানুষ বিশ্বাস করতে থাকার জায়গা থেকে আবার একটা উল্টো ফোর্স তৈরি হয়েছিল, যেটাতে মনে হচ্ছিল খেলাটা ড্রয়ের জায়গায়। এবং গৌতম দেব এটাও বলেছিলেন যে মমতা যদি ক্ষমতায় আসে তাহলে এমন আন্দোলন করব যে পাগল করে দেব। এই সমস্ত ধরনের ভাষা রাজনীতিবিদরা বলেন, কিন্তু তৎপরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন, কিন্তু অবশ্যই আন্দোলনটা যদি করেও থাকে বামেরা করেছে, কিন্তু সেই জায়গাটা রাখা যায়নি, কারণ এটা খুব একটা সহজ থিওরি। মানুষ সবসময় ক্ষমতার পাশে থাকতে যায়, ক্ষমতার পাশেই মানুষের ভিড় জমে, সেইটা আঁকড়ে বেরিয়ে আসাটা মানুষের পক্ষে কঠিন হয়। আর তখন কিন্তু রাজনীতিতে এত টাকা পয়সা এসবের আওয়াজটা শোনা যেত না। যে প্রসঙ্গে বলছিলাম, ভাবুন একবার, রাজনীতি বা বিরোধী রাজনীতিতে ইস্যু একটা বড় জিনিস। ইস্যু খুঁজে খুঁজে বার করতে হয় অনেক সময়, শাসক সেই জায়গাটা দেয় না। আর এই গত 14 বছর কি 13 বছর এইরকম একটা পর্যায়ে, মানে তৃণমূল আসার পরের 1-2 বছর যদি বাদও দিয়ে দিই, 2-3 বছর বাদ দিয়ে দিলাম, তৎপরবর্তীতে এবং আরও ইদানিংকাল যদি ধরি কোভিড পরবর্তী একটা অংশ, তাতে ইস্যু ছড়াছড়ি, প্রতিদিন ইস্যু, আন্দোলনের ইস্যু, একটা আন্দোলনকে ধরে সারা বাংলা জুড়ে সেই আন্দোলনের মানে কি বলবো, মানে পরিভাষায় রূপকার্থে বলছি, আগুন ধরিয়ে দেওয়া যায়, যাকে বলা হয় আন্দোলনের আগুন। আক্ষরিক অর্থে আগুন, আন্দোলনের তেজ ছড়িয়ে দেওয়া যায় যদি সেই কম্বিনেশন থাকে, যদি সেই বোঝাপড়া থাকে, যদি সেই পরিশ্রম করবার ইচ্ছা থাকে। ওই আবার সেই খেলার মাঠের কথায় আসি।
এই অমল দত্ত কিংবদন্তি কোচ, পিকে বন্দ্যোপাধ্যায়, এনারা কিংবদন্তি সমস্ত কোচ, তাঁরা একটা কথা বলতেন, এবং এটা মানে প্রশিক্ষণ মহলে, খেলার প্রশিক্ষণ মহলে, ক্রিকেট হোক ফুটবল হোক সব জায়গাতেই খুব চালু, যেটা টিম গেম, সিঙ্গেল টেনিস সেটা বলছি না, কিন্তু টিম গেম যেখানে, এবং যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ব্যাপার আছে, সেইখানে বডি কন্ট্যাক্ট গেম যেগুলোকে বলা হয়, সেখানে এই কোচেরা কি বলতেন, খুব বিখ্যাত নাম করা কোনো প্লেয়ার, কিন্তু তার চোট আছে, তাহলে সেই চোট থাকা প্লেয়ারের থেকে একটা অনাম করা, অনামী প্লেয়ারকে, কিন্তু সে চাঙ্গা, তাকে মাঠে নামাও, এবং সেই চোট পাওয়া প্লেয়ারকে বসিয়ে রাখো। এটা খেলার দুনিয়া যারা জানেন খুব ভালোভাবে জানেন। কিন্তু তাকে তো আনতে হবে, তুলে আনতে হবে। এরকম দেখা গেছে যে এইভাবে সুযোগ পেয়ে এক একজন কিংবদন্তি ফুটবলার এই কলকাতার মাঠ দাপিয়ে বেরিয়েছে, কিন্তু হয়তো সে সুযোগটা পেয়েছিল এইরকম ফাঁকে তালে, অন্যের হয়তো চোট পাওয়ার সুযোগে সে চান্স পেয়ে গেছিল। আর এখানে ভাবুন, এটা আক্ষেপেরও বিষয়, যখন কোভিড চলছে, যখন ঘরে ঘরে মৃত্যুর হাহাকার চলছে, যখন নিজে মানুষটা জানেই না যে সেই মানুষটা তার পরিবারের মৃত্যুর কারণ হচ্ছে কিনা, মানে সাইলেন্ট ক্যারিয়ার যাকে বলা হচ্ছিল কোভিডের, যে সে জানে না, সে তো একটু বাজারে বেরোচ্ছে তার পরিবারটাকে মানে অন্ন জোগানোর জন্যে, কিন্তু সে যখন ফিরে আসছে তার ভিতরে ভয় কাজ করছে যে আমার থেকে আমার বাবা মা, আমার স্ত্রী, সন্তান, এদের ছড়িয়ে যাবে না তো কোনোভাবে, তাহলে তাদের যদি কিছু হয় আমি তো আমার মানে আমি ভাববো কি। এবং এরকম ঘটনা বহু বহু ঘটেছে, আমাদের দেখতে হয়েছে। প্রিয়জনের মৃতদেহকে দেখতে দেওয়া হয়নি, প্যাকেটে মুড়ে নিয়ে চলে গেছে। প্রিয়জন আর তার আত্মীয় স্বজন দূর থেকে সেই প্যাকেটটাকে দর্শন করেছে। সারা পৃথিবী তো করে মনে, বাঙালি আপনারা একটু মনে করুন, সেই দিনগুলো একটু মনে করুন। আর আক্ষেপটা সেইখানে যে তৎপরবর্তীতে যেগুলোকে এই মুহূর্তে কেলেঙ্কারি বলা হচ্ছে, রেশন কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, আরো বহু কেলেঙ্কারি, নিয়োগ কেলেঙ্কারি, সেই ঘটনাগুলোর সময়কাল যদি দেখা যায়, সেটা সেই সময়ে ঘটেছে। আর জমি লুটের পর লুট, ওই সময় জাল পর্চা বানিয়ে, জাল দলিল বানিয়ে মানুষ অভাবগ্রস্ত হয়েছে, তাকে থ্রেট দিয়ে অল্প পয়সায় সে নিয়ে অন্য জায়গায় ভেগে যা। এই নিয়ে অন্য এপিসোড আসছে, আপনাদের কমিট করছি। জমি চুরি কাকে বলে, কত রকম উপায় হতে পারে, এই এপিসোড সামনে নিয়ে আসছি, যদি বেঁচে থাকি। অনেকের সাবধান হওয়ার জন্য, অনেকের সতর্ক হওয়ার জন্য এই এপিসোডগুলো আনছি। কিন্তু এদেরকে তাহলে কি বলা হবে? মানুষের মাংস মানুষ খাওয়া নরখাদক তো এরা, যারা সেই সময় যখন মানুষকে এরকম আংটা দিয়ে টেনে ধাপার মাঠে ফেলে দিচ্ছে বা পুড়িয়ে দিচ্ছে, এরকম পরিস্থিতি দেখতে হচ্ছে, গঙ্গার জলে ডেড বডি ভেসে উঠছে, মানুষের সমাজ যখন এই রকম একটা ভয়ঙ্কর দিন দেখছে, তখন যে চুরি করেছে, তখন যে মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে, সে নরখাদক। তার বিচার অবশ্যই সাধারণ সংবিধানের বিচারে হওয়া উচিত নয়, তার জন্যে আইন আনা উচিত, বিশেষ আইন আনা উচিত, চরমতম শাস্তি সেই সময় যারা যারা এই ধরনের অপরাধগুলো করেছে তাদের জন্য হওয়া উচিত। কিন্তু কোথায়, কি, কে দেবে সেসব শাস্তি? আইন ওসব বুড়ো আঙুল দেখিয়ে বসে আছে। আর আইন মানে সে তো নিজেই এত ভারে জর্জরিত, সে তো নিজে নড়তেই চড়তে পারে না।
এই লাস্ট দেখুন ডিএ মামলাটা আবার কি হলো। ডিএ মামলা অনেক চেষ্টার পরে উঠেছিল, শেষ পর্যন্ত বিচারকরা কি মহামান্য বিচারকরা কি বিচারপতিরা সেদিনও সময় পেলেন না, এবার আবার কবে ডেট পড়বে কেউ জানে না। এবং প্রত্যেকটা মামলার ক্ষেত্রে এই জিনিস, অভয়া মামলার ক্ষেত্রে সেম জিনিস। সেই অভয়া মামলা, আমরা তো আর স্বাধীনতা সংগ্রাম করিনি, আমাদের বাপ ঠাকুর দ্বারা করেছেন, তাদের থেকে শ্রুতি, যাকে বলা হয় শুনে শুনে জানা, আর একটু বইপত্র পড়তে জানলে জানা যায় যে স্বাধীনতা আন্দোলনের সময় কীরকম কীরকম ঘটনাগুলো ঘটেছিল। প্রশ্ন রাখছি যে স্বাধীনতা আন্দোলনের সময়েও হয়তো খুব রেয়ার হয়েছে, টানা 1-1.5 মাস যাবৎ, 2 মাস যাবৎ মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে, রাত্রি জেগেছে, চিৎকার করেছে, লিখেছে, গান করেছে, স্লোগান দিয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময়ও কি হয়েছিল? একটানা। শাসক যে কোনো আন্দোলনকে থামিয়ে দেবে, এটা শাসকের কৌশল। আর বিরোধী কৌশল হবে সেই আন্দোলনের পরে আবার আন্দোলনের ঢেউ তোলা, আবার আন্দোলনের ঢেউ তোলা। তবেই তো সেই জিনিসটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে। আর এখানকার বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি, তাদের এই গত যদি আচ্ছা ছেড়ে দিন, 2019-এর আগের কথা যদি আপনারা ছেড়েও দেন, 2019-এর পরের থেকে 2019-এর পরের থেকে আপনাদের ভূমিকাটা বলুন। নির্দ্বিধায় মাথা নিচু করে স্বীকার করতে হবে কাদের কথা? তরুণ প্রজন্ম। তারা এখন তাদের কেন্দ্রে INDIA অ্যালায়েন্সে তৃণমূলের সাথে সিপিএমের যে অ্যালায়েন্স, কংগ্রেসের সঙ্গে সিপিএম হাত ধরাধরি করে চলে, ধিক্কার জানিয়েছি, এই এপিসোডগুলোতেই বারবার সমালোচনা করেছি। কিন্তু এটা স্বীকার করতে হবে, ওই করোনা কালে, ওই করোনা পিরিয়ডে রেড ভলেন্টিয়াররা, মানে তরুণ প্রজন্মের যারা বাম সমর্থক, যদি এটা ধরেও নি, কোনো রাজনীতির রং দেখেনি, অক্লান্তভাবে এখানে আজকে ওর অক্সিজেন, ওর ওষুধ, নিজের প্রাণের মায়া ত্যাগ করে এই মানুষগুলো ছুটে গেছে। দুঃখের বিষয় হচ্ছে পরবর্তীতে যখন ইলেকশন হয়েছে, ভোট হয়েছে, এই মানুষগুলো হেরে গেছে। এটাও আক্ষেপের, গণতন্ত্রের পক্ষে এটাও একটা চরম আক্ষেপ। বিজেপি, আপনারা বলতে পারেন যে ঠিক এই করোনাকালে আপনাদের ঠিক গৌরবান্বিত কোনো ভূমিকা আপনারা এখানে বলতে পারেন? নরেন্দ্র মোদী কোভিড ভ্যাকসিন দিয়েছিলেন, নরেন্দ্র মোদী ভ্যাকসিন ফ্রি করে দিয়েছিলেন, এই ভ্যাকসিন এখানে লুট হয়েছিল, ওসব শুনতে চাইছি না। আপনারা এখানে 2-1 নেতা টেতার নাম আমি এই কানে হাত দিয়ে বলছি, শুনতে পাচ্ছি না, ঠিক বলতে পারেন যে গৌরবান্বিত ভূমিকা আছে, মানুষের পাশে দাঁড়িয়েছেন, রিলিফ দিয়েছেন, নিজের প্রাণের মায়া ত্যাগ করে তাকে হসপিটালে পৌঁছে দিয়েছেন? আর যদি থেকে থাকে তাহলে সেগুলোকে হাইলাইট করেন না কেন? সেটা তো একটা গৌরবের অধ্যায়। যদি বলেন যে হ্যাঁ আপনি জানেন না, আমরাও করেছি, ঠিক আছে, আপনারা করেছেন, তাহলে সেটাকে হাইলাইট করেন না কেন? সেটা তো গৌরবের ব্যাপার একটা। মামলা আর মামলা, আচ্ছা তাও মানা যেত, একটার পর একটা মামলা এগিয়েছে। ওই আগের অনেক শোতে বলেছি, হঠাৎ সিবিআই আসছে, যেন একটা কি হচ্ছে, ক্রিকেট ম্যাচ হচ্ছে যেন। সকাল থেকে ভোরবেলা সিবিআই গাড়ি বেরিয়েছে, পিছনে সংবাদ মাধ্যমের গাড়ি ক্যামেরা নিয়ে যাচ্ছে, এই যে গাড়িটা অমুক দিকে যাচ্ছে, তমুক দিকে যাচ্ছে, সিবিআই যাচ্ছে, ক্যামেরা যাচ্ছে, সিবিআই যাচ্ছে, সাংবাদিক যাচ্ছে। আচ্ছা গেল, গিয়ে হঠাৎ এক অজানা কোনো বাড়িতে, এবার কি হচ্ছে, সেই বাড়িতে রেড চলছে, অথবা সেটা ইডিও হতে পারে। ক্যামেরা বাইরে রয়েছে, সারা দেশের পুরো বাঙালি মুখে ভাত খেতে খেতে বিষম লেগে যাচ্ছে কখনো কখনো,
ধরেছে, যা ধরলো না, হ্যাঁ হ্যাঁ ওই তো ধরেছে, ওই যে জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ক্যামেরা, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, 3 তলায় না 4 তলায় ওই যে ঘরে ঘোরাঘুরি করছে। সব শেষে দেখা গেল রাত্রিবেলা সিবিআই খালি হাতে বেরিয়ে চলে আসলো। আপনারা বলুন কিছু, কিচ্ছু বললো না, আবার গাড়ি চলে গেল সিবিআই এর বা ইডির। আবার কিছু কিছু ক্ষেত্রে আউট অথবা গোল মানে একটা অ্যারেস্ট হয়েছে। আর যদি বড় ম্যাচ হয়, মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো ম্যাচ হয়, লাইক অনুব্রত বা জ্যোতিপ্রিয় মল্লিক এরকম যদি হয়, মানে সে চিৎকার তো একেবারে গগনভেদী চিৎকার, গোল। তারপর বিনীত প্রশ্ন আপনাদের কাছে, তারপর আচ্ছা মামলাগুলো কারা লড়লো মহাশয়? আমরা তো শুনতে পাই মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কথা, মাননীয় ফিরদৌস শামীমের কথা, আরও আপনাদের মধ্যে মাননীয় তরুণজ্যোতি তিওয়ারির কথা, এনাদের কথা শুনতে পাই। কিন্তু একদম লোয়ার কোর্ট টু সুপ্রিম কোর্ট পর্যন্ত, আর একজনের নাম বলা ভুল হয়ে গেছে, মাননীয় কৌস্তব বাগচি, অবশ্যই এই সমস্ত নামগুলো শুনতে পাই। তাহলে এই মামলাগুলো কি দেখা গেল, বাঙালি চোখ বুজে দেখতে পেল। এবার যেমন সেই গাড়ি ঢুকেছিল ভিতরে আর গাড়ি রাত্রিরে বেরিয়ে গেছিল, এবার সব লাইন দিয়ে একের পর এক জামিন আর জামিন, জামিন আর জামিন। এত বড় একটা নবান্ন অভিযান হলো, ডাক দিলেন কে? রাজ্যের সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। কেন ডাক দিলেন না, অভয়ার বাবা মা তাদের দপ্তরে গিয়ে আবেদন করলেন, এবং তারা যেটুকু আমরা জানি যে তারা আরও রাজনৈতিক দলগুলির দপ্তরে গেছিলেন যে মানে সেই দিনের আন্দোলনটা হোক, নবান্ন অভিযানটা হোক। এবং মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আবেদন জানালেন যে দলীয় পতাকা ছেড়ে যদি থাকে জাতীয় পতাকা নিয়ে এই নবান্ন অভিযান হোক। সেখানে কি দেখা গেল? সেখানে দেখা গেল শুভেন্দু অধিকারী সহ আরও কিছু কিছু নেতা নেত্রীদের দেখা গেল, কিন্তু মাননীয় সভাপতিকে সেই আন্দোলনটায় দেখাই গেল না। পরবর্তীতে সাংবাদিকরা যখন তাকে ধরলেন, তিনি বললেন যে তার আগে থেকে মানে এঙ্গেজমেন্ট ছিল দিল্লিতে। তাহলে ওই আন্দোলনটা ওইভাবে ডাকলেন কেন ওই দিনকে? যাকে সে প্রশ্ন তো তিক্ত প্রশ্ন হয়ে গেছে, ঘটনাটা যা হয়েছে যাক, বাঙালি এটা খুব ভালো বোঝে, যা গেছে তা যাক, ও নিয়ে আর ভেবে লাভ নেই। এইগুলো মানুষের কাছে, বাঙালিদের কাছে খুব কমন কথা হয়ে গেছে। আর যে এপিসোডটা নিয়ে আসতে চলেছি, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় অল্প কদিন সভাপতি হয়েছেন, তার আগে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় ছিলেন। দুজনেই প্রাজ্ঞ ব্যক্তি, দুজনেই শিক্ষিত ব্যক্তি। আচ্ছা এই 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 কথাগুলো কি আপনাদের কানে লাগে না? অন্তত এই যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য, ওনার তো মানে কি বলবো, এত সুললিত ওনার ভাষণ যে বসে শুনতে ইচ্ছে করে, অন্য রাজনীতি ছেড়ে দিয়ে শুধু ভাষণটা শুনতে ইচ্ছে করে। এত সুন্দর তার শব্দচয়ন, সাহিত্য জ্ঞান, এবং তার থেকে বড় কথা তার মানে অগাধ ইতিহাসের প্রতি এবং সমাজবিজ্ঞানের প্রতি তার জ্ঞান। শুনতে ইচ্ছে করে, মানে এক একটা বক্তৃতা বাঁধিয়ে রাখার মতো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর মধ্যে কোনো তীব্র ব্যঙ্গও নেই, কটাক্ষও নেই, একদম নির্দ্বিধায় স্বীকার করতে হবে যে এই রকম কি বলবো বাগ্মী বাঙালি খুব বোধহয় কম পেয়েছে। আচ্ছা আপনাদের এইটা কানে লাগে না? বুথ সশক্তিকরণ কি অভিযান, বুথ সশক্তিকরণ বৈঠক। আমাদের মানে পুরোনো আমলে ওই বাংলাদেশের টিভিতে নাটক টাটক দেখা যেত, সেখানে একটা ওয়ার্ড নিয়ে আমরা খুব হাসাহাসি করতাম স্কুল কলেজ লাইফে। মাস্টারমশাইরাও আমাদের সঙ্গে এটা বলতেন হাসাহাসিতে, শুনবেন, বাংলাদেশ পানি বোর্ড কমিশন। মানে একটার মধ্যে কত রকমের শব্দ ঢুকে রয়েছে।
বাংলা শব্দ, হিন্দি শব্দ, উর্দু শব্দ, ইংরেজি শব্দ সব ঢুকে রয়েছে ওর মধ্যে। তা বুথ সশক্তিকরণ আপনাদের কানে লাগে না? বুথ সুদৃঢ়করণ এটা বলা যায় না? তাহলে কম বিজেপি হয়ে যাবে না। আমি কিন্তু এখানে ওই বাংলা পক্ষটক্ষের হয়ে কথা বলছি না, আমি বাংলার মানুষের সেন্টিমেন্টের কথা বলছি। যেই সেন্টিমেন্টের জায়গাটাকে আপনারা আর কবে বুঝবেন? 1 বছরের আগের একটা এপিসোড দেখিয়ে বলেছিলাম যে কেন এখানে মা কালী, মা দুর্গা, হর হর মহাদেব বলা উচিত, যদিও রাজনীতিতে সেগুলো কেন বলা হবে সে নিয়ে আমার নিজের মধ্যেও বিতর্ক থাকতে পারে, সেটা ছেড়ে দিন। কিন্তু আপনারা যেটা বলেন সেটার কথা বলেছিলাম। তেমনি এমন এমন আজব আজব শব্দ আপনারা ব্যবহার করেন যে শব্দগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না। এবার বলবেন আপনারা, তাই তো বাম আমলে কি মার্কিন সাম্রাজ্যবাদ কটা মানুষ বুঝতো? ঠিক কথা, ওই যে বললাম তখন তারা ক্ষমতায় রয়েছে। আজকে তৃণমূল যদি এরকম একটা আজব আজব কিছু বলে দেয়, 10,000 মানুষ কিন্তু ইচ্ছা না থাকলেও ওই মিছিলের মধ্যে হাঁটবে, কারণ ক্ষমতা। আর যে বিরোধী আন্দোলন করে উঠে আসছে সেটার একটা ছোট্ট উদাহরণ দিই। এ ঘটনার সত্যতা জানি না, এটা আমার বাবার মুখ থেকে শোনা ওই বাম আন্দোলনের একদম প্রথম দিককার একটি ঘটনা, কিন্তু এটা একটা রেফারেন্স হিসেবে বলছি, মজার ঘটনা। জ্যোতি বসু এক গ্রামে মিটিং করতে যাবেন। জ্যোতি বসু একটা অ্যাম্বাসাডার গাড়ি ভাড়া করে কলকাতা থেকে, তখন অনেক টাইম লাগতো, তিনি যাচ্ছেন। বিকালে মিটিংটা হবে, কিন্তু সেটা মানে একটু সন্ধে হয়ে গেছে, রাত হয়ে গেছে। হ্যাচাক, তখনকার দিনে হ্যাচাক পাম্প দিয়ে জ্বালিয়ে মিটিং করতে হতো গ্রামে গ্রামে, এবং তারা সেটা করতেন। এটা ভাবুন, তারা সেটা করতেন। সবটাই ওই ফেসবুক টিপে কিন্তু হবে না, হয় না, কখনোই হয় না। তা যাই হোক, যে কথাটা বলছিলাম, তা উনি আসতে দেরি হচ্ছে দেখে কিছু বক্তা গ্রামের ভাষায় কথা বলতে লাগলেন, বক্তৃতা দিতে লাগলেন। জ্যোতি বসু আসলেন, জ্যোতি বসু বসলেন। জ্যোতি বসুর মতো করে বক্তৃতা দিয়ে বললেন যে এখানে আমাদের যিনি দায়িত্বে রয়েছেন তিনি আপনাদের সামনে এবার কিছু বলবেন। ভাই সাহেব, তোমরা এখানে সেই বিকেলের চেয়ে অপেক্ষা করে বসে রয়েছ। আজকে আমাদের দেশের এমন একটা অবস্থা হয়ে গেছে, এটা সবারই চিন্তা করতে হবে। এই যে আমরা আটা ময়দা এই সমস্ত খাচ্ছি, এই জ্যোতিবাবু একটুখানি আগে যে সমস্ত বললেন যে খাদ্যের সমস্যা, কি করতে জানো? ওই আটা ময়দার মধ্যে তেঁতুলির বিচি গুঁড়ো করিয়ে মিশকুই যাচ্ছে, আর হাততালিকাকে বলে। আপনারা কবে বুঝবেন? আপনারা এসব বুঝবেন? তাই বলছি যে একটি ম্যাচ হেরে যাওয়ার জন্য যা যা কিছু করার প্রয়োজন আপনারা তাই কিছু করে চলেছেন রাজ্য বিজেপি। এমন একজনকে বলতে পারেন, আমি এইটা নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, ক্রাউড পুলার। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী একজন ক্রাউড পুলার, নো ডাউট। কিন্তু তার সাথে সমন্বয় রেখে সারা রাজ্যব্যাপী কোনো একটা আন্দোলন হচ্ছে, একটা দেখাতে পারবেন? একটা দেখান যে একটা আন্দোলন সারা রাজ্যব্যাপী হয়েছে, সারা রাজ্যব্যাপী ধর্মঘট ডেকে দিয়েছি, সাধারণ মানুষ সাড়া দিয়েছে, পারবেন দেখাতে? আমাদের কারোর গুড বুকে থাকার দরকার নেই। দর্শক জানুন আমরা কোনো পেড নিউজ চ্যানেল নই, তার জন্য গর্বিত। এর জন্য যেটা দরকার, সহৃদয় দর্শকের সমর্থন দরকার, আর কিচ্ছু না। কারণ প্রতিটি সংবাদ মাধ্যম চালাতে গেলে এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই, সেটা তো আর জলে চলে না। তাহলে আপনাদের সমর্থন মানে আপনাদের যে এই যে ভিউ, শেয়ার,
এই সমস্তর মাধ্যমেই কিন্তু এই সংবাদ মাধ্যমের উপার্জন। তবেই নিরপেক্ষ থাকতে পারবো আমরা, এবং সেটা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি। মানুষের ভাষায় আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। একটি মত সব সময় বিশ্বাস করি তার একটা উল্টো মত থাকে। আর এটাও লাস্ট একটা কথা বলে শেষ করব। শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মাননীয় সভাপতি, তিনি দিল্লির নির্বাচনের প্রধান দায়িত্বের মধ্যে ছিলেন, জিতেছেন। তিনি বলেছেন মানুষই বাস্তিল দুর্গ ভেঙে দিয়েছিল। একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অবশ্যই ভেঙে দিয়েছিল। আমি এর সঙ্গে এও যোগ করেছিলাম আমি নিজে থেকে, মানুষই বার্লিন প্রাচীর ভেঙে দিয়েছিল, মানুষই জনজাগরণ ঘটায়, মানুষই বিপ্লব তৈরি করে। আর জ্যোতি বসু বলেছিলেন মানুষ ইতিহাস তৈরি করে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র প্রেক্ষিত আলাদা আলাদা। বাস্তিল দুর্গ, বার্লিনের প্রাচীর ভাঙা, এই জায়গাগুলো আলাদা, সমাজটাও ছিল আলাদা, সময়টাও ছিল আলাদা, আর এটা কিন্তু আবার আলাদা একটা সময়। অন্তত নড়াচড়া তো করুন। আশা করি খারাপভাবে নেবেন না। স্বচ্ছ সমালোচনা ঋদ্ধ করে, আশা করি সেই মনেই সকলে গ্রহণ করবেন। এই এপিসোড এই পর্যন্ত। মানুষের ভাষার আরও অনেক খবরের জন্যে, ইন্টারেস্টিং এপিসোডের জন্যে আপনারা সাপোর্ট করুন এবং নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। নমস্কার।